লোকবৃত্তি কোথায় ছিল, লোক বিশ্লেষণ করে দেখা যায় বাংলা বেশি করে। এই জন্য আমি ভীষণ গর্বিত এবং আরো আস্তে আস্তে পরিষ্কার হবে। এবং সবচেয়ে মজা কি জানেন, গৌরীয় নৃত্য নামকরণ দিয়েছেন কার্নেকেল প্রফেসর, বিশাল লার্নেড স্কলার আজকে পৃথিবীতে নেই। ওনার 600টা আর্টিকেল, 40টা মতো বই। উনি এনশিয়েন্ট ইন্ডিয়ান ডিপার্টমেন্টের কার্নেকেল প্রফেসর ছিলেন, উনি নাম দিয়েছেন। এবং সবচেয়ে মজা, নাট্যশাস্ত্র খুললে আপনি খালি গৌরীয় নৃত্যের নাম পাবেন। কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। আহার যমুনা চ্যাপ্টারে যাবেন, বলছে গৌরীয় নর্তক নর্তকীরা এরকম চুল বাঁধবে, গৌরীয় নর্তক নর্তকীরা এরকম মেকআপ করে, পরিষ্কার বলছে। এত আনন্দের ইয়ে। এবং সবচেয়ে মজা হচ্ছে দেখুন, চৈতন্যদেব প্রবর্তিত বৈষ্ণব ধর্ম গৌরীয় বৈষ্ণব ধর্ম। রাজা রামমোহন রায় প্রথম যে ব্যাকরণ লেখেন, নাম দেন গৌরীয় ব্যাকরণ, বঙ্গীয় ব্যাকরণ নয়। মানে এতটাই অথেন্টিসিটি। গৌড় মানে হচ্ছে প্রাচীন বাংলা নাম, গুড় থেকে গৌড় কথার উৎপত্তি পণ্ডিতরা বলেন। এইটা কাজ করতে গিয়ে মেজর 4টে পার্টে কাজ করেছে। স্কাল্পচারটা জাস্ট একটা ইউনিট বলে বললাম, স্কাল্পচার, পেইন্টিং, ইনস্ক্রিপশন, এই 3টে। লিটারেচার, ভারতবর্ষে খুব কম সাহিত্য মানে নাচ আছে। এবং সবচেয়ে বড় কথা, এখানে তো অনেক নাচের আছে এবং আমার দুজন খুব প্রিয় ছাত্রী রয়েছে, সোনালী, অনুরাধা। তারা, সোনালী প্রায় 30-35 বছর আগে আমার কাছে শিখতো, অনুরাধাও সেরকম। তো আমার খুব আনন্দ হচ্ছে তারা এসে তাদের ছোট্ট নাতনিদের নিয়ে। এই যে লিটারেচার, আমরা নাচের লোকেরা জানি আমাদের অভিনয়ের 4 রকম: আঙ্গিকা, বাচিকা, স্বাত্বিকা, আহারিয়ম। আঙ্গিকা মানে অঙ্গ প্রত্যঙ্গ উপাঙ্গ দিয়ে যা দেখায়। বাচিকা সাহিত্যের ভাষা, বোল বাণী। আহারিয়ম রূপসজ্জা, বেশভূষা, গয়নাগাটি। আজকের আহারিয়ম মাইক্রোফোন, আলো ইত্যাদি। এবং স্বাত্বিকা মানে মনের সিদ্ধ সুপ্ত ভাব। এই যে চারটে খুব গুরুত্বপূর্ণ। আমি জিজ্ঞেস করছি আপনাদের, এর মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়? বাচিক। বেশিরভাগ সবাই আঙ্গিক বলে, বাচিক। এই যে বাচিক সাহিত্য 8ম শতক থেকে রঘুনাথ পর্যন্ত, রঘুনাথের পরেও প্রচুর সাহিত্য নাচের উপর লেখা আছে, ভারতবর্ষে বিরল। চর্যাপদ, চর্যাপদ কি সুন্দর বলছে, 100 পদমা 64 পাহুড়ি, দমি চড়ি নাচ ডমনি বাপুরি। 100 পদ্ম, 100 পদমা 64 পাখুড়ি, তার 64টা পাপড়ি, তুমি চড়ে নাচো, তার উপর চড়ে নাচে ডমনি বাপুরি, ডমডমনি নাচছে। এই যে সাহিত্যের মধ্যে নাচের কথা প্রচুর আছে, তার মধ্যে এটা একটা বললাম। এবং আমি সিলেটের মেয়ে, আজও গ্রাম সিলেটে নাচ হয় আবিরের ওপর, আবির দিয়ে 64 পাপড়ি পদ্মদল করা হয়। যদিও শহরে আমরা হারিয়ে ফেলেছি, নেই। এবং শ্বশুর বউয়ের কম্পিটিশন হতো, বউ যখন ঢুকতো বাড়িতে তখন কম্পিটিশন হতো। আরো ক্রুশিয়াল হলে ওপরে চাদর বিছিয়ে তারপর চাদর তুলে দেখা হতো কার পদ্ম ভালো হয়েছে। তারপরে চাদর সরে গেল, সম্ভব কিনা করা শুধু আবিরের ওপর। এখন প্রায় উঠে গেছে, মানে একদম মানে গ্রাম পরিবেশে এটা হয়। আমাদের স্টুডেন্টদের দিয়ে করানোর চেষ্টা করি। তো চর্যাপদে আমরা পাচ্ছি। এরপরে আসুন, আমি বাংলা সাহিত্যটা নিয়ে খালি বলছি, তারপরে আমি সংস্কৃত সাহিত্য। নেক্সট আসছি দ্বাদশ শতকে। আপনারা জানেন সাংঘাতিক ঝড় গেল, একদম দ্বাদশ থেকে চতুর্দশ শতক পর্যন্ত প্রায় অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয়। বক্তিয়ার খিলজির আক্রমণ, নালন্দা ধ্বংস, লাইব্রেরি ইত্যাদি ইত্যাদি। ঠিক তারপরে বড়িচন্ডিদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়। তারপরে আসুন মঙ্গল কাব্যের যুগ। 11th সেঞ্চুরি থেকে মঙ্গল কাব্যের যুগ, কিন্তু 12th থেকে সাংঘাতিক ভাবে 11th সেঞ্চুরি কানাহরি দত্ত, তার কিছু পাওয়া যায় না, খণ্ড পাওয়া যায়। 12th সেঞ্চুরি নারায়ণ দত্ত, 15th সেঞ্চুরি থেকে বিখ্যাত বরিশালের বিজয়গুপ্ত, সিলেটে ষষ্ঠীবর, এবং মঙ্গল কাব্যের নাচ ছড়িয়ে গেল। সমস্ত মঙ্গল কাব্যগুলো, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, রত্নমঙ্গল, সারদা মঙ্গল, শীতলা মঙ্গল, কালিকা মঙ্গল, সবগুলো নাচের আলোচনায় ভরপুর। এবং কি বলছে, স্বর্গে অপূর্ব নাচতেন। কার সামনে? এলাইট দেবতাদের সামনে, এলাইট সোসাইটির সামনে। নিশ্চয়ই ফোক নাচতেন না, স্বর্গে নাচছেন। আর দেখা যেত নাচে তালভঙ্গ পৃথিবীতে জন্ম নিচ্ছে। তার আর্কিটাইপ কোথায় দেখতে পান? ছাপমোচনে। একদম মানে
মনসামঙ্গলের রিফ্লেকশন, প্রতিবিম্ব বা আর্কিটাইপ বা প্রত্ন প্রতিমা আপনি দেখতে পাবেন শাকমোচনে। হ্যাঁ, তো এই চলমান, তার পাশাপাশি শ্রী চৈতন্য মহাপ্রভু আসলেন। সেটা শ্রী চৈতন্যদেবকে নিয়ে বললেও সারাদিনে শেষ হবে না। ভারতবর্ষের নাচ দাঁড়িয়ে আছে, আমি খুব জোরের সঙ্গে বলছি, তিনজন বাঙালি বিরাট অবদান, একজন জয়দেব, একজন চৈতন্যদেব, একজন রবীন্দ্রনাথ। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর পরবর্তী প্রচুর সাহিত্য লেখা হলো, বৈষ্ণব সাহিত্য ভর্তি, মানে সেটা খালি বলতে গেলে আধা ঘন্টার সময় চলে যাবে। এই করতে করতে আমরা রবীন্দ্রনাথে আসলাম। রবীন্দ্রনাথ কত নৃত্যনাট্য লিখেছে, তার আগে তো নৃত্যনাট্য শব্দটাই ছিল না। রবীন্দ্রনাথ নাম দিলেন নৃত্যনাট্য, আগে শুধু নাট্য ছিল। গীতিনাট্য এবং নৃত্যনাট্যকে দুটো ভাগ করলেন। এবং উনি ভারতবর্ষের প্রথম আমরা রবীন্দ্রনাথের জীবনী পড়াতে গেলে পরীক্ষায় খালি দেখি উনি কতগুলো নৃত্যনাট্য করেছেন, এই করেছেন, সেই করেছেন। যে কাজটা প্রথম করেছে ক্যাটালিস্টের মতো সাংঘাতিক, প্রথম শিক্ষায়তন তৈরি করলেন নাচ গান 1901 সালে শান্তিনিকেতন, 1921 সালে বিশ্বভারতীর। নামটা কি সুন্দর, পৃথিবীর সরস্বতী এক জায়গায়, বিশ্বভারতী, যার জন্য আমরা নাম দিয়েছি গৌড়ীয় নৃত্য ভারতী। মানে আমার কাছে রবীন্দ্রনাথই হচ্ছেন আদর্শতম পুরুষ। এবং শিক্ষায়তনের মধ্যে সমস্ত বিষয়কে এই প্রয়োগ কলা, মানে পারফর্মিং আর্ট একত্রিত করে ঢুকালেন। ভাবা যায় না, তৎকালীন সমাজে ওনাকে নীলকণ্ঠের মতো কত গালি শুনতে হয়েছে, প্রচুর গালি শুনতে হয়েছে। ছেলে মেয়েগুলোকে নাচিয়ে বাইরে তৈরি করছে, যা তা কোনো দিকে তাকায়নি, অবিচল ভাবে নারী জন্য বুঝেছেন এটা ধ্রুব সত্য, এটা করতে হবে। এবং যেটা হচ্ছে মজা, রবীন্দ্রনাথ 1921 সালে বিশ্বভারতী করছেন। রবীন্দ্রনাথকে দেখে উদ্বুদ্ধ হয়ে वल्लतोल नारायण मेनन केरला कला मंडलम को 1 টাকা করে লটারি করে 75,000 টাকা কালেক্ট করে কেরালা কলা মন্ডলম। রবীন্দ্রনাথকে দেখে উদ্বুদ্ধ হয়ে রুক্মিণী গোবিন্দেল 1936 এ কলাক্ষেত্র তৈরি করলেন। খন্ডেলাতে মাদাম মেনকা, যে মহিলা প্রথম ইউরোপে কত্থক নাচ করেন, মাদাম মেনকা, উড়িষ্যার। তো এই যে জার্নি, এই যে চলা, রবীন্দ্রনাথের দ্বারা উদ্বুদ্ধ হয়ে আজকে শিক্ষায়তনে শিক্ষার মাধ্যম হিসেবে নৃত্যকলার সংযোজন আমরা অঞ্জলি দিই, সরস্বতী কি বলি বলুন তো, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, এক হাতে বীণা এক হাতে বই। আমরা কি মানি? দেখবেন বাচ্চারা পরীক্ষা কালকে আসা বন্ধ করে দিল, 1 মাস পরীক্ষা, 1 মাস আসা বন্ধ করে দিল। এটা বোঝা, মানে গার্জেনদের বুঝতে হবে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, এক হাতে বীণা এক হাতে বই। সংস্কৃতি এবং বিদ্যা কিন্তু মানে সমান্তরাল রেখে চলে, কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, এই যে রবীন্দ্রনাথ এই কাজটা করলেন, আমাদের পথ চলা মানে শিক্ষায়তনের মাধ্যমে আসলো। তো এই আমাদের লিটারেচার, এই তার মধ্যে 2-1টা ছোট্ট আর বলবো, কারণ এত লিটারেচার, এটা হচ্ছে বাংলা লিটারেচার বললাম। রবীন্দ্রনাথের পরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবি লিখেছেন নাচ নিয়ে, নজরুল প্রচুর নাচের গান লিখেছেন, মানিক বন্দ্যোপাধ্যায় দিবারাত্রি কাব্য লিখেছেন, মানে নাচ নিয়ে প্রচুর। জীবনানন্দ দাশের কবিতার মধ্যে নাচের কথা আছে, মানে নাচকে নিয়ে সাহিত্যে। তো আপনারা সকলেই আছেন, আপনাদের জিজ্ঞেস করি, আপনারা তো বাঙালি, এখন যদি বলি একটা ওকালতি বই লিখতে পারবেন? এমনকি ভালো উকিল হলেও পারবেন না, বা একটা ডাক্তারি বই লিখতে বা নাচেরই বই লিখতে, নাচের লোককে খুব কঠিন। প্রচন্ড চর্চা না থাকলে হয় না। তাহলে বাংলায় প্রচন্ড চর্চা হতো বলেই কিন্তু ধারাবাহিকভাবে নৃত্য সাহিত্যের মধ্যে স্থান পেয়েছে। এটা বিশাল আনন্দের জায়গা। এবার আসি সংস্কৃত সাহিত্যে, খুব সংক্ষেপে বলছি, ছুঁয়ে যাচ্ছি। গীত গোবিন্দ, এটা না বললেই নয়, সারা ভারতবর্ষকে ভাবিয়েছে, দাঁড় করিয়েছে, চলতে শিখিয়েছে গীত গোবিন্দ। কার লেখা? 12 শতকের লক্ষণ সেন। তার সভায় 5 জন কবি ছিলেন, শরণ, ধৈ, উমাপতিধর, গোবর্ধন আচার্য এবং জয়দেব। জয়দেব হচ্ছেন মুখ্য কবি, তিনি লেখেন গীত গোবিন্দ। এবং সেই গীত গোবিন্দ ভাবিয়েছে কেরালাতে অষ্টপদী থেকে কাছাকাছি আজকে তৈরি হলো, সেটা আলাদা জার্নি, আলাদা গল্প। মণিপুরে শ্রী চৈতন্য মহাপ্রভু গৌড়ীয় বৈষ্ণব ধর্ম গেল,
এবং গীতগোবিন্দ প্লাবিত করলো। ওদের রথযাত্রার আগে খুবা কিশোরী নাচি করে হাতে তালি দিয়ে গীতগোবিন্দ গান গেয়ে উড়িষ্যাতেও প্লাবনে ভেসেই গেল গীতগোবিন্দের। কুচিপুড়িতেও ঠিক তাই। জয়দেবের গীতগোবিন্দকে দেখে ওখানকার